এই হুম, ১.৫ বছর প্রথম আলো বিপ্লবের অংশে মানে ওই মাত্র যেই মাত্র আশা করা হচ্ছিল, যায় নাই। হুম, তাই তো লোকজন ক্ষেপে গেছে। এখনো হুম, ধর্মীয় নেতা জেলখানাতে বেরোতে পারে নাই। তারা হুম, হুম, ওখানে রয়ে গেছে। এখনো বলা হচ্ছে ওয়েস্টের প্রবলেম, ওয়েস্টের প্রবলেম। জঙ্গি, জঙ্গি। এই ধরনের মেসেজ তো আসলে দুঃখজনক। তো মানুষ ক্ষিপ্ত হচ্ছে। আমাদের রাজনীতিবিদরা কথা বলেন না ভয়ে, আমি জানি না কেন? আমার মনে হয় এখন এই হাদি ওই পরিবেশ সৃষ্টি করে দিছে যে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি আসলে, এখানে আমরা আশা করি নাই এতটা হবে। এই হাদি ভাইয়ের মৃত্যুতে মানে আমি জানি না কাকে নাড়া দেয় নাই মন, মানে বোঝানো যাবে না। সে বিশাল আয়োজন, বড় কথা না। আজকেও অনেক লোক কাঁদতেছে তার কবরের সামনে। আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য লোকজন, আপনি বুঝাইতে পারবো না শেখর ভাই। ওই এলাকায় হাঁটতে পারি না, লোকজন জড়ায় ধরতেছে, ভাই কিছু বলেন। মানুষ এরকম অবস্থা, চেনেন না জানেন না, আর্মির লোক একটু দূরে থাকে, তারপরও জড়ায় যায় বলে বুকটা মেলে একটু ভারতের বিরুদ্ধে কথা বলেন। কোন পর্যায়ে চলে গেছে ভারত? এই জন্য ভারত দায়ী? এই জন্য আওয়ামী লীগ দায়ী? আমরা তো চোখে চোখে রেখে সম্মান নিয়ে কথা বললেই পারি, বা কোনো আপত্তি নাই কোনো রকম। দেখেন, আমরা কিন্তু ভারতকে অনেক ছাড় দিছি, এই জনগণ বা আমাদের রাজনীতিবিদরা ছাড় দিছে। আমাদের স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের এই উত্তপ্ত প্রায় ৩০,০০০ মানুষ মারা গেছে। আমাদের অনেক অফিসার, পুলিশ, বিডিআর, সাধারণ জনগণ মারা গেছে। আমরা তো কিন্তু শান্তিপ্রিয় জাতি ছিলাম। আমরা তাদের কোনো জায়গায় তো সমস্যা সৃষ্টি করি নাই। তো ওনারাই আমাদের সমস্যা সৃষ্টি করছেন একের পর এক। আমি তো নিজে জানি যে বিএনপি সংগঠনের ছিল এই বোম ব্লাস্ট ৩৪টা ডিস্ট্রিক্টে ভাই, ওনাদের এক্সপ্লোসিভ লেখা মেড ইন ইন্ডিয়া। আমাদের সাংবাদিকরা কথা বলেন নাই, আমাদের রাজনীতিবিদরা কথা বলেন না ভয়ে, আমি জানি না কেন? আমার মনে হয় এখন এই হাদি ওই পরিবেশ সৃষ্টি করে দিছে যে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। এটা সবার জন্য মঙ্গল হয়েছে আমি মনে করি, একটা জীবন। তারপরেও দেখেন, দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি, পয়েন্ট টু অস্ত্র দিয়ে এবং তাকে ধরা যাচ্ছে না। ন্যারেটিভ গুলি এমন করে দেওয়া হয়েছে যে ভারতে চলে গেছে, তখন দায় দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। এখন তো বলা হচ্ছে হয়তো দায়ই নাই, ভুল ন্যারেটিভ। নানা রকম আস্থা অনাস্থা সংকট সৃষ্টি হয়েছে। এবং এগুলি করে কিন্তু আমার মনে হয় দেশটা একটা, আমরা একটা বিশৃঙ্খল মানে মানে কি বলবো, একটা কারা করছে, কেন এই রিউমার গুলি ছড়াইছে। আমি দেখি পুলিশ ভালো কাজ করতেছে, পুলিশ তো ধরে ফেলছে এবং সবকিছু ধরা সম্ভব। বাট আমরা মনে করি না জেনে তদন্তে বেঘাত করা ঠিক না। এইটা বড় ভুল করছে যেই বলছে, মানে যে ভারতের পার এই মাত্র গুয়াহাটিতে আছে। এই ধরনের তথ্য দিলে কার উপরে সন্দেহটা আসবে বলেন? নিরাপত্তা বাহিনীর উপরে আসবে। এটা দুঃখজনক। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। একে হেয় মানে করলে এই দেশ আগে এই তার মানে এই ধরনের সন্দেহ বা এই ধরনের ইনফরমেশন দেয়া কি কোনো বিভ্রান্তি করবার কোনো কারণ আর থাকতে পারে? না, অবশ্যই না দিলে দেওয়াটা আপনার আপনার তদন্তে ভাটা পড়বে তো। ওই ভদ্রলোক চলে গেছে কিভাবে গেল? এত সহজ যাওয়া, তো তার অতি পরিকল্পিত। তারপর দেখেন, আমি মনে করি ভাই এই ধরনের সন্ত্রাসীকে কত রকম মানে অ্যানালাইসিস করতে হচ্ছে। কেন আমাদের অ্যাডভোকেট সাহেবরা এটা করলেন? দেখা গেল এরা আবার বিএনপির। তো সবার জন্যই ক্ষতিকর এসব জিনিস। তো কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক না। কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া ঠিক না। আবারও একই ধরনের কথা তোলা হচ্ছে, আবারও একই সেই অভিযোগ দেওয়া হচ্ছে বিএনপির আইনজীবী ইয়ে করেছে, আবারও সেই ষড়যন্ত্রের কথাগুলি আনা হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটাকে দেখা হচ্ছে। আইনজীবী করেছে, আইনজীবীর কাজ, আইনজীবীর পক্ষ থেকে এটা বলেছে। আবার এদিকে বলছেন আপনি একজন ইনফরমেশন দিচ্ছে, তার মানে কি কোনো ধরনের আসলে বড় পরিকল্পনার অংশ হিসেবে এগুলি কি করা হচ্ছে বলে মনে করছেন? আমার মনে হয় এই নির্বাচন এই ওই একটা অন্য একটা বাহিনী বা অন্য একটা তৃতীয় শক্তি বা এই ধরনের একটা উস্কানি। আমি যতটুকু জানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকাতে আমি থাকি, এরা কিন্তু সাধারণ অফিসাররা, সাধারণ জেনারেলরা কিন্তু এই ধরনের কোনো চিন্তা চেতনার মধ্যে নাই। আজকে সেনাবাহিনীতে ফরমেশন কমিটির মিটিং ছিল, এই ধরনের কোনো আলোচনাও হয় নাই। কিন্তু এই এই পক্ষগুলি, উৎসাহী লোকগুলি কিন্তু সমস্যা ফেলতেছে আমাদের। এই এই ধরনের কাজগুলি ঠিক না। আপনি যারাই এটা করছে, জঘন্যতম কাজ করছে, আজ হোক কাল হোক হয়তো বের হবে, কিন্তু কাজটা ঠিক করে নাই। হাদিকে মারতে যায় যেই মনে করেন যেই যার একটু সুবিধা হয়েছে, তার চেয়ে হাজার গুণ ক্ষতি করে দিয়ে গেছে।
ওই ওই লোক, ওই ব্যক্তি, ওই দল বা ওই সংগঠনকে। আজকে বাংলাদেশ যে পর্যায়ে গেছে দেখেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ। আমরা একটু কথাবার্তা হচ্ছিল, এয়ারক্রাফট কেনা বেচা নিয়ে, অ্যালাইনমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছিল। এখন দেখুন চরম পর্যায়ে চলে গেছে। জনগণের পেশাটা এমন হচ্ছে যে সরকার এখন কোন দিকে যাবে, সরকার বাধ্য হবে এন্টি ইন্ডিয়ান আচরণ করতে। এখন তাই করতেছে, কারণ সবাই তো বিপদে, কেউ তো ছাড় দিয়ে কথা বলতেছে না। আপনি অবাক হবেন, মানে আমি বুঝাইতে পারবো না, বাচ্চা মেয়ে ছেলে শাহবাগ এলাকায় কি একটা বিশ্রী অবস্থা। মানে আমি আসলে গণজাগরণ, জনগণের মধ্যে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা একটু কমে গেছিল, এটা পূর্ণ মাত্রায় অপটিমাম লেভেলে চলে গেছে। এইখানে আমি মনে করি, কিছু মনে করবেন না ভাই, আমাদের বড় বড় রাজনৈতিক দলরা একটু যদি এই যে আমার আমার পত্রিকা অফিস, আমার প্রথম আলো পুরানো হলো, ওই সেন্টিমেন্টের জায়গায় যেই পড়ছে, এখানে কথাবার্তা খুব কেয়ারফুল না বললে হবে না। দেখেন, নির্বাচন কমিশনে বলে বলে বিচ্ছিন্ন ঘটনা, এটা হুম। তো আমরা সবসময় বলি, বাট সব ক্ষেত্রে সব জিনিস বলা যাবে না। এটা কেন বিচ্ছিন্ন ঘটনা বলবেন? এটা রিক্সাওয়ালাকে মেরে যায় যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন না, তো নির্বাচন, আমি নিরাপত্তা বাহিনীর প্রতি আস্থা নাই আমার এখন, যখন ভোট দেবো কিভাবে? সত্য কথা। আমি তখন যারা যেহেতু অনেক অংশ কমে যাবে, যারা যাবে না ভোট দিতে, আর তার মানে কি গোলাগুলি এই 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 অবস্থা করবার জন্যই কি এত ঘটনা? এই যে আমার আপনি তাই মনে বললেন হয়। এখন তো আমার আস্থা নাই, আমি তো যাবো না ভোট দিতে, আপনি চাচ্ছেন এখন ভোট না হোক, এই অবস্থা এই পরিবেশ তৈরি করবার জন্য কি? তার মানে কি কারা করছে? কারণ বিএনপি তো না, এক পায়ে না, দাঁড়ানো, না, বিএনপি চাচ্ছে যা কিছুই হোক আমরা নির্বাচন চাই, এইটা বিএনপি সাধারণ মানুষ বলতেছে মনে আমরা। করে নির্বাচন হওয়া উচিত। তার মানে এই অবস্থাটা তৈরি করে নির্বাচন না হওয়ার যে একটা মানসিক অবস্থা তৈরি করবার জন্য কারা কাজ করছে? আপনার কি মনে হয় না কি কারা নির্বাচনে আসতেছে না? জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তারা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে, তাদেরকে তো নিয়ে তাহলে আসতে তো হবে। নির্বাচন, তাদের তাদের ফাঁদে কি পা দিলাম আমরা সবাই? তাহলে কি বিএনপি সঠিক পথে আছে? বিএনপি সঠিক পথে নাই, বিএনপি একদম খুব খুব কেয়ারফুল হতে হবে। বিএনপি দেখেন, নেতা তারেক ভাই আসে নাই, বিএনপি তো ও এক পায়ে আসছে। দাঁড়ানো আছে নির্বাচনের জন্য। অবশ্যই আমরা নির্বাচনে দাঁড়াই আছি, নির্বাচন হুম। হইতেই হবে, কিন্তু এটাকে হুম। যাতে না হয় বা সবাইকে নিয়ে হয়, এই ধরনের একটা আমার মনে হয় মানে কিছু একটা সৃষ্টি করতেছে। তারপরে হুম। সরকারের অযোগ্যতা প্রমাণ হচ্ছে, সত্য কথা, সরকার অযোগ্যতা প্রমাণ হবে। আমার মানে প্রতিটা সংগঠন কেয়ারফুলি কথাবার্তা বলা উচিত, বিশেষ করে রাজনৈতিক দলগুলি কেয়ারফুলি কথা বলতে হবে। এখানে আবার ওই আমার আমার প্রথম আলো নিয়ে বেশি উতলা কথা বলা যাবে না। এই হুম। ১.৫ বছর প্রথম আলো বিপ্লবের অংশে, মানে ওই মাত্র যেই মাত্র আশা করা হচ্ছিল, যায় নাই, হুম। তাই তো লোকজন খেপেছে। এখনো ধর্মীয় নেতা জেলখানাতে বেরোতে পারে নাই, তারা হুম। ওখানে রয়ে গেছে। এখনো বলা হচ্ছে ওয়েস্টের প্রবলেম, জঙ্গি জঙ্গি, এই ধরনের মেসেজ তো আসলে দুঃখজনক। তো মানুষ ক্ষিপ্ত হচ্ছে। এত ১.৫ বছর হয়ে গেল, এখনো ওই ধর্মীয় নেতারা জেলখানায় আছে, হাজার হাজার মামলা আছে, গুম খুনের মামলা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে ভাই। তারা এখনো এখনো তারা ওই আদালতে হাজিরা দিচ্ছে, তো কি পরিবর্তন হইলো? কার উপর ক্ষেপতেছে? এই গুম খুনের ম্যাক্সিমাম মেসেজগুলি তো ওই পত্রিকাগুলি কাজ করতো। তো আমি মনে করি সবাই আমরা কেয়ারফুল হই, দেশটা আমাদের, মানে এটাকে মানে হ্যাঁ, উচ্ছৃঙ্খল বা তার সাথে তো হিংসাত্মক আজকে কোনোভাবে প্রায় যাওয়া উচিত। বিচার সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে দুই পক্ষ থেকে। এরপর আবার দেখলাম একজন হিন্দু নাগরিককে, আই মিন হিন্দু সম্প্রদায়ের একজন লোককে পিটিয়ে মারা হয়েছে। সেটিও কেন এই ধরনের পরিস্থিতি করলো? এর মধ্যেও কি এই ষড়যন্ত্র, মানে নির্বাচন নিয়ে যে আমরা সংশয় করতেছি সেটারই কোনো অংশ হিসেবে দেখা একইভাবে যাওয়া করবে? একইভাবে তো ইন্ডিয়া কেরালাতে একজন হিন্দু মারা হয়েছে, বাঙালি মনে করে। আপনি বুঝতেছেন দুই দিকের একটা যে ক্ষোভ। তারপরে বলবো যে ধর্মীয় নেতাদের, আমরা আমাদের ধর্মীয় সকল ধর্মীয় নেতাদের একটু সহনশীল হওয়া উচিত। এই সময় কোনো চান্স নেওয়া উচিত না, এতে অন্যরা সুবিধা নেবে। প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে পরিবার, দল, প্রতিষ্ঠানকে মানে একটু যুগোপযোগী, অর্থাৎ একটু ধৈর্যের মধ্যে থেকে আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা বলা উচিত। যে কোনো সময় যে কোনো জিনিস মানুষ এটাকে বাজারজাত করতে পারে। আমি মনে করি আমরা ধৈর্যশীল হব এবং জনাব তারেক রহমান নেতা। আসার ক্ষেত্রে আপনি আর কোনো ধরনের সন্দেহ দেখেন কিনা, বা কোনো ধরনের সংশয় দেখেন কিনা? আচ্ছা, ওনার সমস্যাটা কি ছিল? এই তো পিসকি সন্ত্রাসী, হাদিস ভাইয়ের যে ভুলটা হয়েছে, ওই সন্ত্রাসী উনি পূর্ব পরিচিত, অল্প দিনের হোক জানতেন। তো এটা উনি যেহেতু নির্বাচন করতেছেন, ইয়াং বয়স, আপন করে নিছেন বা পরিচিত হয়েছেন, এখানে ভুলটা হয়েছে। আমাদের তারেক ভাই তার ওই
সিএনজিতে চড়বেন না, এটাই মনে করেন সন্ত্রাসীদের অপটিমাম লেভেল, ম্যাক্সিমাম। এই পিস্তল দিয়ে মারামারি, তাই ভয় পাওয়ার কিছু নাই। আর বোম ব্লাস্টগুলি আমার মনে হয় এগুলি আর নাই, এগুলি হওয়ার কোনো স্কোপ নাই। নিশ্চিন্তে আসতে পারেন, যত তাড়াতাড়ি আসবেন, যত জনগণের কাছে যত যাবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমি মনে করি।